বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিকস দ্য প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তো দেখো যে আহ, প্রথমত আমরা জানবো যে প্রিপোজিশন কি, হোয়াট ইজ এ প্রিপোজিশন। সেটা হচ্ছে আমরা কয়েকটা সেন্টেন্স লক্ষ্য করি যে দেয়ার ইজ এ বার্ড অন দ্য ট্রি, গাছে একটি পাখি আছে। তো এখানে দেখো দেয়ার ইজ এ বার্ড অন দ্য ট্রি। তারপরে দেখো যে হি ইজ প্রাউড অফ হিজ সন, তিনি তার পুত্রকে নিয়ে গর্বিত। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, পাখিটি আমার মাথার ওপর উড়ছে। এখন প্রথম সেন্টেন্সে দেখো অন, প্রথম সেন্টেন্সে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে দেখো যে অন এই এই ওয়ার্ডটা আসলে হচ্ছে দুটা জিনিসের মধ্যে, এই যে অন এই ওয়ার্ডটা দুটা জিনিসের মধ্যে অর্থাৎ বার্ড এবং হচ্ছে ট্রি, এই দুটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। অন ওয়ার্ডটা এই যে বার্ড, বার্ড এবং হচ্ছে ট্রি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তাহলে অন ওয়ার্ডটা দুটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে বার্ড এবং একটা হচ্ছে ট্রি, অর্থাৎ পাখি এবং গাছের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, সম্পর্ক স্থাপন করছে। এরপরে দেখো যে হি ইজ প্রাউড অফ হিজ সন, এখানে এই যে হি অফ এই ওয়ার্ডটা কিন্তু অফ এই ওয়ার্ডটা কিন্তু প্রাউড এবং হচ্ছে হিজ সন, এই দুইটা এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে। অর্থাৎ প্রাউড এবং হচ্ছে হিজ সন, হিজ সন, যে প্রাউড এবং হিজ সন, এই দুটা ওয়ার্ডের মধ্যে কি করছে, সম্পর্ক স্থাপন করছে। এরপরে দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। তো এখানে দেখো ওভার এই ওয়ার্ডটা কিন্তু ফ্লাইং এবং হচ্ছে ফ্লাইং এবং হচ্ছে মাই হেড, ফ্লাইং এবং হচ্ছে মাই হেড, এই দুটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো এখানে দেখো এই বাক্যগুলোতে যে অন, অফ এবং ওভার, এইগুলা হচ্ছে প্রিপোজিশন। কারণ এটা হচ্ছে এই কারণ এই ওয়ার্ডটা হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। আর আমরা জানি যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা দুইটা ততোধিক বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপোজিশন। তো এখানে অন, অফ, ওভার এগুলো হচ্ছে প্রিপোজিশন। এরপরে দেখো আই গট এ লেটার, আমি একটি চিঠি পেয়েছিলাম। আই গট এ লেটার ফ্রম ইউ, আমি তোমার নিকট হতে একটি চিঠি পেয়েছিলাম। তো প্রথম সেন্টেন্সটিতে দেখো কার নিকট হতে চিঠি পাওয়া গেছিল তা প্রকাশ হয়নি। দ্বিতীয় সেন্টেন্সে কার নিকট হতে চিঠি পাওয়া গেছে, এই যে ফ্রম ইউ এর মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। এখানে ফ্রম দিয়ে ইউ এবং লেটারের মধ্যে সম্পর্ক বুঝিয়েছে, এজন্য এখানে ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, এজন্য ফ্রমটা হচ্ছে এ জায়গাতে প্রিপোজিশন। তার মানে আমরা বলতে পারি প্রিপোজিশন হলো সেই ওয়ার্ড যা বাক্যের মধ্যে নাউন, প্রোনাউন বা নাউনের সমকক্ষ ওয়ার্ডের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রিপোজিশন পূর্বে বসে। এখন কার পূর্বে বসে? প্রিপোজিশন হচ্ছে সেই ওয়ার্ড যা বাক্যের যে নাউন বা প্রোনাউন বা নাউন সমকক্ষ ওয়ার্ডের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বলবো হচ্ছে প্রিপোজিশন। তো এখন দেখো যে প্রিপোজিশন মে অলসো গভর্ন আদার পার্টস অফ স্পিচ, অন্যান্য পার্টস অফ স্পিচের সঙ্গেও প্রিপোজিশনের সম্পর্ক থাকতে পারে। এবার দেখো যে আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে নিচে বাংলা বিভক্তি এবং ইংরেজি প্রিপোজিশন ব্যবহারের সম্ভাব্য সাধারণ নিয়ম দেওয়া হলো। তো এখানে দেখো যে কর্তায় প্রথমা, এখানে প্রিপোজিশন নেই। যেমন কামাল ইজ এ বয়, কামাল হচ্ছে একটি হচ্ছে বালক, এখানে নো প্রিপোজিশন। এরপরে দেখো কর্মে দ্বিতীয়া, আমরা জানি দ্বিতীয় বিভক্তি কোনগুলো, কে, রে, প্রতি, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তো এখানে আমরা কে, রে, প্রতি এর পরিবর্তে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করি। যেমন দেখো দ্য বয় গোস টু স্কুল, স্কুলের প্রতিবাদীকে বোঝাতে এখানে টু ব্যবহৃত হচ্ছে। তারপরে দ্য বুক ওয়াজ গিভেন টু রাম, তাহলে বইটি রামকে দেওয়া হয়েছিল। তো এখানে দেখো এই যে টু রাম মানে রামকে কে বোঝাচ্ছে, অর্থাৎ কে, রে, প্রতি বোঝালে আমরা টু প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করি। এরপরে দেখো করণের তৃতীয়া বিভক্তি, করণের তৃতীয়া বিভক্তি কোনগুলো, দ্বারা, দেয়া, কর্তৃক, এগুলো হচ্ছে
করণের তৃতীয়া বিভক্তি। তো এখানে আমরা এর পরিবর্তে দ্বারা দেয়া কর্তৃক বোঝাতে প্রিপোজিশন হিসাবে আমরা বাই ব্যবহার করি, বা এ ডুয়ার অর্থাৎ কর্তার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি, কিন্তু অ্যান ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কোনো উপকরণ বোঝাতে, কোনো বস্তু বোঝাতে আমরা কিন্তু উইথ ব্যবহার করি। যেমন দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, রাম কর্তৃক মানে সাপটি নিহত হয়েছিল। তো এখানে বাই রাম মানে ব্যক্তি, ডুয়ার অর্থাৎ কর্তা এখানে উপস্থিত, এজন্য তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে বাই বসিয়েছি। এখন দেখো যে দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য ডগ, কুকুর কর্তৃক এটা হচ্ছে কেকটি খাওয়া হয়েছিল। এরপরে দেখো, সে রোট দ্য লেটার উইথ এ পেন, সে কলম দিয়ে লিখেছিল। এখানে দেখো যেহেতু কলম হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট মানে একটা উপকরণ, এই জন্য তার পূর্বে প্রিপোজিশন হিসাবে কিন্তু উইথ বসবে, আর ব্যক্তি বোঝালে তার পূর্বে প্রিপোজিশন হিসাবে বাই বসবে। এরপরে দেখো যে নিমিত্ত, নিমিত্তে চতুর্থী বিভক্তি, যেরকম জন্য, জন্য বোঝাতে চতুর্থী বিভক্তি হয়, আর এটা জন্যর জন্য আমরা প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহার করি, প্রিপোজিশন হিসাবে আমরা ফর ব্যবহার করি। যেমন দেখো, আই ওয়েটেড ফর ইউ, আমি তোমার তাহার জন্য অপেক্ষা করছি, তাহলে এখানে জন্য বোঝাতে প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহার করা হয়েছে। এবারে দেখো, অপাদানে পঞ্চমী, অপাদানে পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকেছে এগুলো, আর এগুলো আমরা অপাদানে পঞ্চমী বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশন হিসাবে ফ্রম বা হচ্ছে দেন এগুলো ব্যবহার করি। দেখো, দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে, দেখো অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি, গাছ থেকে আপেল পড়লো, যেহেতু থেকে বোঝাচ্ছে এই জন্য এখানে আমরা ফ্রম ব্যবহার করছি, প্রিপোজিশন হিসাবে ফ্রম ব্যবহার করছি। এরপরে দেখো, হি উইল নট টেক লেস দেন 10 টাকা, সে 10 টাকার কম নয়। তাহলে এখানে দেখো, এখানে আমরা যে থেকে বা 10 টাকার সে বোঝাতে, থেকে সে বোঝালে আমরা এখানে প্রিপোজিশন হিসাবে দেন ব্যবহার করি, আর হচ্ছে ফ্রম ব্যবহার করি। এবারে দেখো, সম্বন্ধ বোঝাতে, যেমন র এর, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এই জন্য আমরা প্রিপোজিশন হিসাবে অফ ব্যবহার করি, অর্থাৎ র এর বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে অফ ব্যবহার করি। যেমন দেখো, দিস ইজ দ্য বুক অফ রাম, এটা হচ্ছে রামের বই, তাহলে বইটা কার, রামের, এর বোঝাচ্ছে, এর বোঝালে অবশ্যই আমরা প্রিপোজিশন হিসাবে অফ ব্যবহার করব। এরপরে দেখো, অধিকরণের সপ্তমী বিভক্তি, যে এ অন্তস্থ তে এতে, এগুলো হচ্ছে অধিকরণের সপ্তমী বিভক্তি হয়, এবং প্রিপোজিশন হিসাবে এক্ষেত্রে আমরা ইন এবং অ্যাড ব্যবহার করে থাকি। দেখো, হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, তো কলকাতায় অন্তস্থ আছে, অর্থাৎ এ অন্তস্থ তে বোঝাতে আমরা ইন ব্যবহার করি, এজন্য আমরা ইন প্রিপোজিশন হিসাবে এখানে ইন বসবে। এরপরে দেখো, আই লিভ অ্যাট গোবিন্দপুর, আমি গোবিন্দপুরে বসবাস করি, গোবিন্দপুর এ দেখো এ বিভক্তি আসছে, এই জন্য আমরা এ বিভক্তি বোঝাতে এখানে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাড ব্যবহার করব। এরপরে দেখো, দেয়ার ইজ এ লট অফ, এটা দেখো যে দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য রিভার, নদীতে প্রচুর মাছ রয়েছে, নদীতে, তে দেখো নদীতে তে বিভক্তি আসছে, তো তে বিভক্তি আসলেও আমরা এখানে প্রিপোজিশন হিসাবে কি ব্যবহার করি, ইন অথবা অ্যাড ব্যবহার করি। তবে ইনটা বড় কোনো স্থান বোঝালে ইন ব্যবহার করি, এবং ছোট কোনো স্থান বোঝালে অ্যাড ব্যবহার করি। তো এখানে আমরা দেখো, এখানে দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য রিভার, রিভার একটা বড় জায়গা, এই জন্য আমরা প্রিপোজিশন হিসাবে এর পূর্বে ইন ব্যবহার করেছি। এরপরে দেখো, ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের শ্রেণী বিভাগ, যে প্রিপোজিশন নিম্নলিখিত 6 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, প্রিপোজিশন 6 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, তারপরে একটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, তারপরে রয়েছে কম্পাউন্ড প্রিপোজিশন, তারপরে রয়েছে ফ্রেজ প্রিপোজিশন, তারপরে রয়েছে পার্টিসিপল প্রিপোজিশন, এবং সবশেষে রয়েছে ডিসগিউসড প্রিপোজিশন। তো আমরা এই প্রিপোজিশনের এই যে ছকের মাধ্যমে আমরা এভাবে মনে রাখতে পারি, প্রিপোজিশন হচ্ছে 6 প্রকার: সিম্পল প্রিপোজিশন, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগিউসড প্রিপোজিশন। তো প্রথমত দেখো, সিম্পল প্রিপোজিশন সম্পর্কে আমরা জানি, যে প্রিপোজিশন সাধারণত একটা ওয়ার্ড দিয়ে গঠিত তাকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। যেমন হচ্ছে অ্যাট, ইন, অফ, ফর, ফ্রম, বাই, টু, অন, অফ, আফটার, এগুলো দেখো একটা মাত্র কিন্তু ওয়ার্ড দিয়ে গঠিত, এজন্য এগুলো সব সিম্পল প্রিপোজিশন। পুট দ্য কাপ অন দ্য টেবল, কাপটি টেবিলের উপরে রাখো, তাহলে এখানে দেখো অন কিন্তু একটা মাত্র ওয়ার্ড, এজন্য এটা সিম্পল প্রিপোজিশন। দ্য কাউস আর ইন দ্য ফিল্ড, দেখো ইন হচ্ছে একটা মাত্র ওয়ার্ড, এর জন্য এটা সিম্পল প্রিপোজিশন। দ্য বয় গোজ টু স্কুল, বালকটি স্কুলে যায়, এটা কিন্তু একটা মাত্র ওয়ার্ড, এজন্য এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এরপরে দেখো, লীলা লিভস উইথ হার প্যারেন্টস,
দেখো উইথটা হচ্ছে একটা মাত্র ওয়ার্ড, এই জন্য এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এবারে দেখো ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে যখন দুইটা প্রিপোজিশন একত্র বা যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতো কাজ করে। এখানে দেখো দুটা প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটা প্রিপোজিশনের মতো কাজ করে, এই জন্য একে আমরা বলবো হচ্ছে ডাবল প্রিপোজিশন। দেখো আপ এবং অন যুক্ত হয়ে আপন, এটা কিন্তু একটা প্রিপোজিশন বোঝাচ্ছে। আপ একটা প্রিপোজিশন এবং অন আরেকটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে দেখো আপন নামে একটা প্রিপোজিশন গঠিত হয়েছে, এজন্য এটা হচ্ছে কিন্তু ডাবল প্রিপোজিশন, কারণ এর ভিতরে দুইটা প্রিপোজিশন রয়েছে। দেখো ইন এবং টু মিলে ইনটু, দেখো ইনটুটা কিন্তু হচ্ছে ডাবল প্রিপোজিশন, কারণ হচ্ছে ইনটুতে দুটা প্রিপোজিশন রয়েছে, ইন হচ্ছে একটা প্রিপোজিশন এবং টু হচ্ছে আরেকটা প্রিপোজিশন, অর্থাৎ ইনটু হচ্ছে ডাবল প্রিপোজিশন। এরপরে দেখো উইদিন, উইদিনটাও কিন্তু উইথ এবং ইন দুটা প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত, এজন্য উইদিন হচ্ছে ডাবল প্রিপোজিশন। অন টু হচ্ছে ডাবল প্রিপোজিশন, এভাবে থ্রু আউট এটাও ডাবল প্রিপোজিশন। যেমন দেখো হি ওয়েন্ট ইনটু দ্য রুম, তিনি কক্ষে গেলেন, তাহলে ইনটুটা কিন্তু ডাবল প্রিপোজিশন। আই উইল বি ব্যাক উইদিন এ উইক, আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসবো, তাহলে উইদিনটা কিন্তু ডাবল প্রিপোজিশন। ইট ডিপেন্ডস আপন ইউ, এটা তোমার উপর নির্ভর করে, তাহলে আপনটা কিন্তু ডাবল প্রিপোজিশন। আপন কিন্তু আপ এবং অন দুইটা প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত। এবারে দেখো হি ওয়ার্কড থ্রু আউট হিজ লাইফ, দেখো থ্রো আউট এটাও কিন্তু ডাবল প্রিপোজিশন, এখানে থ্রো একটা প্রিপোজিশন এবং আউট একটা প্রিপোজিশন, দুটা প্রিপোজিশন মিলে থ্রো আউট প্রিপোজিশনটি গঠিত হয়েছে, এজন্য থ্রো আউট প্রিপোজিশনটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। এরপর দেখো কম্পাউন্ড প্রিপোজিশন, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। যেমন দেখো বাই প্লাস বি প্লাস হিন্ড, বিহাইন্ড, এটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে হচ্ছে নতুন একটা প্রিপোজিশন গঠিত হলে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। তো এখানে দেখো যে বাই একটা প্রিপোজিশন, কিন্তু এর সাথে হাইন্ড, হাইন্ড হচ্ছে কি এখানে একটা মানে হাইন্ড হচ্ছে এই জায়গাতে একটা নাউন, তো এই জায়গাতে নাউনের পূর্বে একটা প্রিপোজিশন বসছে, এই জন্য কিন্তু এটা কি হবে, এটা কিন্তু একটা কম্পাউন্ড প্রিপোজিশন হবে। দেখো লং, লং মানে দীর্ঘ, একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অন বসছে, অন বসে তোমার অ্যালং হয়েছে, এই অন দ্বারা কিন্তু একে নির্দেশ করে, তাহলে অ্যালং, অ্যালং প্রিপোজিশন গঠিত হয়েছে। তো অ্যালং প্রিপোজিশনটা কিভাবে গঠিত হলো, দেখো নাউনের পূর্বে মানে অ্যাডজেক্টিভের পূর্বে একটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন একটা প্রিপোজিশন তৈরি হয়েছে, এজন্য এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে দেখো বিফোর, এটা হচ্ছে বাই প্লাস ফর, এখানে বিফোর এটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে দেখো অন বাই আউট, অ্যাবাউট, অন মানে অন দ্বারা কিন্তু একটিকে বোঝায়, এ হবে বাই আউট, অ্যাবাউট এটা কিন্তু হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে বাই প্লাস সাইড, বিসাইড এটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন। তারপরে বি প্লাস টুইন, বিটুইন এটাও কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন। যেরকম দেয়ার ইজ এ ব্রিজ বিটুইন দ্য টু ভিলেজ, গ্রাম দুটির মাঝে একটা সেতু রয়েছে, দেখো বিটুইন দ্য টু ভিলেজ, টু ভিলেজ আমরা জানি দুয়ের মধ্যে তুলনা বোঝাতে প্রিপোজিশন হিসাবে বিটুইন বসে, এজন্য আমরা এখানে বিটুইন বসিয়েছি, আর বিটুইনটা কিন্তু একটা কম্পাউন্ড প্রিপোজিশন। তারপর হি ইজ ফেমাস, এটা হচ্ছে বিয়ন্ড দ্য কান্ট্রি, তিনি দেশের বাইরেও বিখ্যাত, তাহলে বিয়ন্ডটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে দেখো ফ্রেজ প্রিপোজিশন, দুই বা ততোধিক ওয়ার্ড একত্রিত হয়ে যদি একটা প্রিপোজিশনের ন্যায় ব্যবহৃত হয় তবে তাকে ফ্রেজ প্রিপোজিশন বলা হয়। যেমন হচ্ছে অ্যাকর্ডিং টু, তারপর আছে অ্যাগ্রিবল টু, তারপরে অ্যালং উইথ, অ্যাওয়ে ফ্রম, বিকজ অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, বাই রিজন অফ, বাই ভার্সিউ অফ, বাই ওয়ে অফ, এগুলো সব হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এরকম আছে ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাডিশন টু, ইন বিহাফ অফ, ইন কেস অফ, ইন কম্পারিজন টু, ইন অ্যাকমপ্লেন্স উইথ, ইন কনসিকুয়েন্স অফ, ইন কার্স অফ, ইন ফেভার অফ, ইন ফ্রন্ট অফ, ইন লিউ অফ, ইন অর্ডার অফ, এগুলো সব হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এরকম আরও আছে ইন প্লেস অফ, ইন রেফারেন্স টু, ইন রিগার্ড টু, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ এটার অর্থ হচ্ছে সত্ত্বেও, তারপর ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইন দ্য ইভেন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়াইলিং টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ রেফারেন্স টু, উইথ রিগার্ড টু, এগুলো হচ্ছে সব ফ্রেজ প্রিপোজিশন। এরপরে দেখো সেটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে এটা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হচ্ছে ভার্বের ভিথিরি। এগুলা যখন প্রিপোজিশন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। যেমন দেখো রিগার্ডিং, এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, এজন্য এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হলে এটা হচ্ছে কি হবে
পার্টিসিপল প্রিপোজিশন হবে। এবার দেখো কনসিডারিং, কনসিডারিং হচ্ছে ধরিলে, এটাও কিন্তু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে দেখো যে ক্যান ইউ টেল মি সামথিং রিগার্ডিং দিস ম্যাটার, এই বিষয় সম্বন্ধে তুমি কি আমাকে কিছু বলতে পারো। তো এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা দেখো এখানে প্রিপোজিশন হিসাবে কাজ করছে, এজন্য এটাকে বলা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। তো এরকম ভাবে অনেকগুলো আছে, সেরকম এই যে কনসিডারিং আছে, তারপরে হচ্ছে পাস্ট আছে, বেয়ারিং আছে, কনসার্নিং আছে, কনসিডারিং আছে, এরকম নট উইথ স্ট্যান্ডিং আছে এরকম। এরপরে দেখো সেটা হচ্ছে ডিসগিউসড প্রিপোজিশন, যে কখনো কখনো অন প্রিপোজিশন টির পরিবর্তে এ এবং অফ প্রিপোজিশনের পরিবর্তে ও ব্যবহৃত হয়, এরূপে ব্যবহৃত হলে এদেরকে ডিসগিউসড প্রিপোজিশন বলা হয়। অর্থাৎ অনের পরিবর্তে আমরা এ ব্যবহার করি এবং অফ প্রিপোজিশনের পরিবর্তে ও ব্যবহৃত হয়। যেমন দেখো দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, আসলে রাজা শিকারে গিয়েছিলেন, তো কিং ও দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, আসলে এখানে এ হান্টিং এর পরিবর্তে আসলে এখানে ছিল হচ্ছে অন হান্টিং, কিন্তু অনের পরিবর্তে আমরা এখানে এ ব্যবহার করেছি। তারপরে ইট নাও ইট ইজ 10 o'clock, তো এখানে আসলে 10 o'clock আমরা এটা বলি, কিন্তু আসলে ও এর পরিবর্তে এখানে ছিল হচ্ছে অফ, অফ ছিল, কিন্তু অফের পরিবর্তে আমরা এই জায়গাতে ও ব্যবহার করছি, অফের পরিবর্তে আমরা এই জায়গাতে ও ব্যবহার করেছি এজন্যে এটা হচ্ছে একটা ডিসগিউসড প্রিপোজিশন। এরপরে আরও রয়েছে ডিটাচড প্রিপোজিশন, যে অনেক সময় ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব বা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বের সাথে সম্পর্কযুক্ত প্রিপোজিশন এদের পূর্বে না বসে বিচ্ছিন্ন হয়ে এদের পরে বসে, এরূপ প্রিপোজিশনকে ডিটাচড প্রিপোজিশন বলা হয়। যেমন হোয়ার হ্যাজ হি কাম ফ্রম, তারপরে দেখো এখানে ফর্মটা শেষে বসছে। হোয়াট ইজ যশোর ফেমাস ফর, এটা ফরটা শেষে বসছে। তারপরে হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে ফরটা শেষে বসছে, এই জন্য এগুলো সব হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। এরপর আরো কিছু প্রিপোজিশন আছে। এরপর আমরা যে রুলস ফর ইউজিং প্রিপোজিশন ব্যবহারের কিছু রুলস সম্পর্কে জানবো। যে প্রিপোজিশনের ব্যবহার সংক্রান্ত কয়েকটা সাধারণ চিত্র, এই চিত্রটা খেয়াল করো, আমরা এই একটি মাত্র চিত্রের মাধ্যমেই অনেকগুলো প্রিপোজিশন সম্পর্কে ধারণা লাভ করব। দেখো এখানে এখানে একটা ঘর বোঝাচ্ছে, এখানে একটা ঘর বোঝাচ্ছে, এটা হচ্ছে ঘরের ভিতর, এটা হচ্ছে ঘরের চাল বোঝাচ্ছে। তো এখানে দেখো যে ঘরের যদি হচ্ছে উপরে বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে প্রিপোজিশন হিসাবে আপ ব্যবহার করি, ওভার ব্যবহার করি বা অ্যাবভ ব্যবহার করি। ঘরের যদি উপরে কিন্তু পাশে বোঝায় তাহলে কিন্তু আমরা বিহাইন্ড ব্যবহার করি। আর এমনিতে চালের উপরে যদি কোনো কিছু স্পর্শ করে বোঝায় তাহলে কিন্তু আমরা অন বা ইনটু ব্যবহার করি। এরপরে দেখো ঘরের যদি হচ্ছে পাশে বোঝায় তাহলে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। এরপরে দেখো যে যদি ঘরের এই প্রান্ত থেকে ধরো এই একবারে ঘরের এই প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায় বোঝাই একবারে তাহলে আমরা থ্রো বোঝাই, এবং বের হয়ে যাওয়ার এটাকে আমরা বোঝাই আউটসাইড। আর ধরো ঘরের ভিতরে কোনো কিছু প্রবেশ করছে তাহলে সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি ইনটু। ঘরের ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করা বোঝাই তাহলে আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করি ইনটু। আর ঘরের যদি মধ্যে বোঝাই তাহলে আমরা প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করি অথবা ইনসাইড ব্যবহার করি। ঘরের যদি মধ্যে কোনো কিছু বোঝাই তাহলে আমরা প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করি অথবা ইনসাইড ব্যবহার করি। আর যদি হচ্ছে ঘরের নিচে বোঝালে আমরা বিলো বা ডাউন বা আন্ডার, বিনিথ, ইন ফ্রন্ট অফ এটা ব্যবহার করি। অর্থাৎ নিচে বোঝালে আমরা বিলো ব্যবহার করি, ডাউন ব্যবহার করি, আন্ডার ব্যবহার করি, বিনিথ ব্যবহার করি, ইন ফ্রন্ট অফ এগুলো ব্যবহার করি। তো আমরা এই ঘরের মাধ্যমে এই প্রিপোজিশনগুলো যদি একটু মনে রাখি তাহলে অনেকগুলো প্রিপোজিশন আমরা সহজে মনে রাখতে পারবো। এরপরে দেখো যে নিচে কতগুলো প্রিপোজিশনের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হলো।
যে অ্যাবাউট, অ্যাবাউট আসলে কোথায় বসে? যে সম্বন্ধে, চারিদিকে, উপলক্ষে এবং প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহৃত হয়। যেমন দেখো সম্বন্ধে বোঝাতে যে হি নোস নাথিং অ্যাবাউট দিস ম্যাটার, সে এই বিষয় সম্পর্কে কিছুই জানে না। তাহলে বিষয় সম্বন্ধে কিছু জানে না, এজন্য আমরা অ্যাবাউট বোঝাই বসিয়েছি। তাহলে অ্যাবাউট হচ্ছে কি সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট বসে, সম্বন্ধে বোঝাতে অ্যাবাউট বসে। এরপর দেখো চারিদিকে বোঝাতেও কিন্তু অ্যাবাউট বসে। যেমন দেখো দ্য রানার্স ওয়ার রানিং অ্যাবাউট দ্য সার্কেল, অ্যাবাউট দ্য সার্কেল মানে যে বৃত্তের চারিদিকে দৌড়বিদরা দৌড়াচ্ছিল। তো চারিদিকে বোঝাতে কিন্তু আমরা এখানে প্রিপোজিশন হিসাবে অ্যারাউন্ড, অ্যাবাউট, প্রিপোজিশন হিসাবে অ্যাবাউট ব্যবহার করেছি। এরপরে দেখো উপলক্ষ বোঝাতেও কিন্তু প্রিপোজিশন হিসাবে অ্যাবাউট বসে, উপলক্ষ বোঝাতে। যেমন দেখো রিমা কেম টু আওয়ার হাউস, রিমা আমাদের বাড়িতে এসেছিল অ্যাবাউট দ্য ম্যারেজ সেরেমনি, বিবাহ অনুষ্ঠান উপলক্ষে। তাহলে উপলক্ষ বোঝাতে কিন্তু আমরা এখানে প্রিপোজিশন হিসাবে দেখো অ্যাবাউট ব্যবহার করেছি। তাহলে প্রিপোজিশন হিসাবে আমরা উপলক্ষ বোঝাতে অ্যাবাউট ব্যবহার করি। এরপরে দেখো যে প্রায়, আচ্ছা প্রায় কোথায় বসে? সেটা হচ্ছে যে আই হ্যাড টু আই হ্যাড টু গো দেয়ার অ্যাবাউট দ্যাট ম্যাটার, ওই বিষয়টির উপলক্ষে আমাকে সেখানে যেতে হয়েছিল। আচ্ছা এবার দেখো পরেরটা, ইট ইজ অ্যাবাউট 5 o'clock, দেখো ইট ইজ অ্যাবাউট, অ্যাবাউট দ্বারা এখানে প্রায় বোঝাচ্ছে, ইট ইজ অ্যাবাউট মানে এখন প্রায় 5টা বাজে, তো অ্যাবাউট দ্বারা এখানে প্রায় বোঝাচ্ছে। তারপরে আই হ্যাড টু স্পেন্ড অ্যাবাউট 1000 টাকা ফর নাথিং, অপ্রয়োজনে আমাকে প্রায় 1000 টাকা খরচ করতে হয়েছিল। তাহলে এখানে এই যে প্রিপোজিশন হিসাবে আমরা এখানে অ্যাবাউট ব্যবহার করেছি, অ্যাবাউট ব্যবহার করেছি। তো এই অ্যাবাউট দ্বারা কিন্তু প্রায় বোঝাচ্ছে। তো আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করি? সেটা হচ্ছে সম্বন্ধে বোঝাতে, চারিদিকে বোঝাতে, উপলক্ষে বোঝাতে, প্রায় বোঝাতে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করি। এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করি। সেটা হচ্ছে স্থান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা স্থান বোঝাতে অ্যাড ব্যবহার করি। তারপরে সময় বোঝাতে অ্যাড ব্যবহার করি। তারপরে মূল্য বোঝাতে অ্যাড ব্যবহার করি। গতি বোঝাতে অ্যাড ব্যবহার করি। দায়িত্ব বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করি। দূরত্ব বোঝাতে অ্যাড ব্যবহার করি এবং লক্ষ্য বোঝাতে অ্যাড ব্যবহার করি। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাড ব্যবহার করি। যেমন দেখো হি লিভস অ্যাট শাহবাগ, সে শাহবাগে বাস করে। তো এখানে দেখো স্থান বোঝাচ্ছে, শাহবাগটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, এজন্য তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাড বসিয়েছি। এরপরে দেখো সময়ের ক্ষেত্রে দেখো দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 5 PM, অ্যাট 5 PM অর্থাৎ সভাটি বিকাল 5টায় শুরু হবে। তো এখানে দেখো সময় 5 PM হচ্ছে একটা নির্দিষ্ট সময়, এজন্য আমরা তার পূর্বে প্রিপোজিশন হিসাবে অ্যাট ব্যবহার করেছি। এরপরে দেখো মূল্য বোঝাতে অ্যাট বসে, আই বট দিস শার্ট অ্যাট হাফ প্রাইস। তো এখানে দেখো যে আই বট দিস শার্ট অ্যাট হাফ প্রাইস, আমি অর্ধেক মূল্যে জামাটি কিনেছি। তো এখানে দেখো হাফ প্রাইস অর্থাৎ মূল্য বোঝাচ্ছে, মূল্য বোঝাচ্ছে এজন্য এর পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাড বসিয়েছি। এবার দেখো গতি বোঝাতে কিন্তু অ্যাড প্রিপোজিশন হিসাবে অ্যাড বসে। যেমন দিস কার রানস অ্যাট 300 কিলোমিটার্স/আওয়ার। তো এখানে দেখো 300 কিলোমিটার্স/আওয়ার এটা কিন্তু একটা গতি বোঝাচ্ছে। 300 কিলোমিটার্স/আওয়ার এটা কিন্তু একটা গতি বোঝাচ্ছে, এটা কিন্তু একটা গতি বোঝাচ্ছে, এজন্য আমরা এর পূর্বে প্রিপোজিশন হিসাবে অ্যাড বসিয়েছি। যেহেতু 300 কিলোমিটার্স/আওয়ার এটা কিন্তু একটা গতি বোঝাচ্ছে, এজন্য তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে অ্যাড বসিয়েছি। এরপরে দেখো দায়িত্ব বোঝাতে কিন্তু অ্যাড বসে, যে ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইয়োর অন কস্ট, তুমি অবশ্যই নিজের খরচে এটা মেরামত করবে। তো এখানে দেখো দায়িত্ব বোঝাচ্ছে অর্থাৎ ইয়োর অন কোস্ট, দেখো ইয়োর অন কোস্ট, এখানে দেখো যে ইয়োর অন কোস্ট, ইয়োর অন কোস্ট। তো এখানে দেখো ইয়োর অন কোস্ট এটা হচ্ছে তোমার নিজ খরচে, তা এটা দায়িত্ব বোঝাচ্ছে, এই জন্য এর পূর্বে প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাড বসিয়েছি, যে অ্যাট ইয়োর অন কোস্ট, অর্থাৎ দায়িত্ব বোঝাতে এর পূর্বে প্রিপোজিশন হিসাবে অ্যাড বসে। এরপর দেখো দূরত্ব বোঝাতে, দ্য স্কুল ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম হেয়ার, এখান থেকে স্কুলের দূরত্ব খুব কম। তো এখানে দেখো অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম হেয়ার, যে দেখো স্টোনস থ্রো ফ্রম হেয়ার, তো এখানে দেখো যে স্টোন থ্রো ফ্রম হেয়ার মানে এখান থেকে দূরত্ব অনেক কম, এজন্য এখানে আমরা এর পূর্বে প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাট ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম। এরপরে দেখো লক্ষ্য বোঝাতে কিন্তু আমরা প্রিপোজিশন হিসাবে
অ্যাট ব্যবহার করি। যেমন দেখো শি aimed at the target accurately, সে সঠিকভাবে তার লক্ষ্যের দিকে তাকালো। তো এখানে দেখো এই যে যে দ্য টার্গেট অ্যাকুরেটলি মানে হচ্ছে লক্ষ্যের দিকে তাকালো সঠিকভাবে। তো এখানে দেখো দ্য টার্গেট এটা হচ্ছে লক্ষ্য, এর পূর্বে প্রিপোজিশন হিসাবে আমরা এখানে অ্যাট বসিয়েছি, তাহলে অ্যাট দ্য টার্গেট অ্যাকুরেটলি। এরপরে দেখো পিপল, এটা হচ্ছে থ্রিউ স্টোন অ্যাট দ্য পুলিশ, জনগণ পুলিশের দিকে পাথর ছুড়লো। তো এখানে দেখো লক্ষ্য করে অর্থাৎ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লো, তাহলে দেখো দ্য পুলিশ, তাহলে দা পুলিশ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লো, এজন্য আমরা প্রিপোজিশন হিসাবে এর পূর্বে অ্যাট বসিয়েছি, অর্থাৎ অ্যাট দা পুলিশ। তো আমরা শিখলাম যে কোথায় কোথায় অ্যাড ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে স্থান বোঝাতে অ্যাড বসে, সময় নির্দেশ করতে তার পূর্বে অ্যাড বসে, মূল্য বোঝাতে অ্যাড বসে, গতি, দায়িত্ব, দূরত্ব, লক্ষ্য ইত্যাদির পূর্বে প্রিপোজিশন হিসাবে অ্যাড বসে। এরপরে দেখব যে আমরা আফটারের ব্যবহার শিখব, অর্থাৎ আফটার কোথায় কোথায় বসে। তো আমরা জানি আফটার অর্থ হচ্ছে কি পরে, পরে অনুযায়ী অর্থে আফটার বসে, অর্থাৎ আফটার কোথায় কোথায় বসে সেটা হচ্ছে পরে অর্থে আফটার বসে, অনুযায়ী অর্থে আফটার বসে। তো এখানে দেখো যে আই শ্যাল গো দেয়ার আফটার লাঞ্চ, সেটা হচ্ছে আমি সেখানে যাব দুপুরের খাবারের পর। দেখো পরে বোঝাতে এজন্যে লাঞ্চের পরে বোঝাতে এখানে আফটার বসছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান আফটার হিজ ইনস্ট্রাকশন, মানে কাজটি সম্পন্ন করা হয়েছে তার নির্দেশনা মতো। তো অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী, তো অনুযায়ী বোঝাতে দেখো হিজ ইনস্ট্রাকশন মানে তার নির্দেশনা অনুযায়ী, এই জন্য তার পূর্বে আমাদের প্রিপোজিশন হিসাবে কি বসেছে, আফটার বসেছে, যে আফটার হিজ ইনস্ট্রাকশন, তার নির্দেশনা অনুযায়ী। ওকে, এরপরে আমরা শিখব যে আর একটা প্রিপোজিশন সম্পর্কে, সেটা হচ্ছে বাই প্রিপোজিশন। এখন কোথায় কোথায় বাই বসে সেটা আমরা জানব। সেটা হচ্ছে যে কাছাকাছি সময় বোঝাতে বাই বসে, তারপরে পাশে বোঝাতে বাই বসে, মাধ্যম বোঝাতে বাই বসে, পথ বোঝাতে বাই বসে, সময় বোঝাতে বাই বসে, অনুসারে বোঝাতে বাই বসে, পরিমাপ বোঝাতে এবং অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশেও কিন্তু প্রিপোজিশন হিসাবে তার পূর্বে বাই বসে। তারপরে আরও আরও আছে কিছু, সেটা হচ্ছে কারো সম্পর্কে জানাতে কিন্তু প্রিপোজিশন হিসাবে বাই বসে। তারপরে শপথ করা অর্থে কিন্তু প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহৃত হয়। তো আমরা এখন দেখব কিছু এক্সাম্পল দেখব। দেখো যে ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই নেক্সট মানডে, যে তুমি কি আগামী সোমবারের মধ্যে কাজটি শেষ করতে পারবে। তো এখানে দেখো কাছাকাছি সময় সোমবারের মধ্যে বোঝাচ্ছে, এই জন্য যে বাই নেক্সট মানডে, এই যে নেক্সট মানডে এটা একটা সময়, এর পূর্বে আমরা হচ্ছে দেখো প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করেছি, অর্থাৎ বাই নেক্সট মানডে, বাই নেক্সট মান্থ। এরপরে দেখো যে পাশে বোঝাতে কিন্তু বাই বসে। দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, দেখো রেলওয়ের পাশে বাড়িটা অবস্থিত। দেখো দ্য রেলওয়ে, এজন্য রেলওয়ের পাশে বোঝাতে দ্য রেলওয়ের পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে বাই বসেছে, যে রেলওয়ের পাশে প্রিপোজিশন হিসাবে এখানে বাই বসেছে। এরপরে দেখো মাধ্যম বোঝাতে কিন্তু বাই বসে। মে আই পে বাই চেক, চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি। তো এখানে দেখো চেক হচ্ছে কি পরিশোধ করার একটা মাধ্যম, চেক হচ্ছে পরিশোধ করার একটা মাধ্যম, এই জন্য এর পুরো প্রিপোজিশন হিসাবে বাই বসছে। এবার দেখো পথ বোঝাতেও কিন্তু বাই বসে। আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি সড়ক পথে ভ্রমণ করব। তাহলে এটা কোন পথে ভ্রমণ করব, সড়ক পথে, রোড, এই জন্য রোড হচ্ছে একটা পথ, এই জন্য তার পুরো প্রিপোজিশন হিসাবে এখানে বাই বসেছে, অর্থাৎ বাই রোড। আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি সড়ক পথে ভ্রমণ করব। এরপরে দেখো সময় বোঝাতে কিন্তু বাই বসে। শি স্লিপস বাই ডে অ্যান্ড ওয়ার্কস অ্যাট নাইট, সে দিনে ঘুমায় আর রাতে কাজ করে। দেখো শি স্লিপস বাই ডে, সে দিনে ঘুমায়। দেখো সময় দিনে, দিনে সে কি করে, ঘুমায়, এজন্য দিনের পূর্বে এখানে বাই বসছে। এরপরে দেখো যে একটা আছে, দ্য ভিউ ইজ বেস্ট সিন বাই ডে লাইট, মানে দিনের আলোতে দৃশ্যটি সবচেয়ে ভালো দেখায়। তো এখানে দেখো ডে লাইট, এটা হচ্ছে আমাদের, এটার ডে লাইট হচ্ছে সময়, অর্থাৎ দিনের আলোতে, এজন্য তার পূর্বে আমরা প্রিপোজিশন হিসাবে বাই বসিয়েছি, প্রিপোজিশন হিসাবে বাই বসিয়েছি, বাই ডে লাইট, অর্থাৎ দিনের আলোতে দৃশ্যটি সবচেয়ে ভালো দেখায়। এরপরে দেখো পরিমাপ, অনুসারে বোঝাতে কিন্তু বাই বসে।
যে ইট ইজ 6 AM বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে এখন 6টা বাজে। তো দেখো আমার ঘড়ি অনুসারে অর্থাৎ মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে এখন 6টা বাজে, এজন্য অনুসারে বোঝাতে তার পূর্বে মাই ওয়াচের পূর্বে বাই বসেছে। দেখো পরিমাপ, দ্য রুম ইজ 6 ফিট বাই 4 ফিট, কক্ষটির দৈর্ঘ্য 6 ফুট এবং প্রস্থ 4 ফুট। তাহলে এখানে দেখো যে ছয় প্রস্থ 6 ফিট বাই 4 ফিট, দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, প্রস্থ হচ্ছে 4 ফিট। তাহলে এখানে 4 ফিটের পূর্বে দেখো প্রিপোজিশন হিসাবে আমরা এখানে বাই বসিয়েছি, প্রিপোজিশন হিসাবে বাই বসিয়েছি। এরপরে দেখো যে অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করতে কিন্তু প্রিপোজিশন হিসাবে বাই বসে। যেমন দেখো শি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমার হাত ধরে ফেললো। তো এখানে দেখো হাত ধরে ফেললো, তাহলে এই যে দ্য হ্যান্ড মানে হাত, এটার পূর্বে প্রিপোজিশন হিসাবে দেখো বাই বসেছে। অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করলে তার পূর্বে প্রিপোজিশন হিসাবে বাই বসে। এরপরে দেখো কারো সম্পর্কে জানাতে কিন্তু প্রিপোজিশন হিসাবে বাই বসে। যেমন হি ইজ এ জার্মান বাই বার্থ, সে জন্মসূত্রে একজন জার্মান। তো এখানে দেখো এটা হচ্ছে বার্থ মানে জন্মসূত্রে কারো সম্পর্ক বোঝাচ্ছে, এজন্য তার পূর্বে প্রিপোজিশন হিসাবে আমরা এখানে বাই বসিয়েছি। তাহলে হি ইজ এ জার্মান বাই বার্থ। এরপরে দেখো শপথ করা অর্থে, যেমন আই শিওর বাই ইউ দ্যাট আই মাস্ট ডু ইট, তোমার নামে শপথ করে বলছি আমি অবশ্যই এটা করব। তো এখানে দেখো যে ইউ হচ্ছে তোমার নামে শপথ করে বলছে, এই জন্য ইউ এর পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে বাই বসেছে, ইউ এর পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে বাই বসেছে। এরপরে দেখো হচ্ছে বিফোর, আমরা এরপরে শিখবো হচ্ছে বিফোর কোথায় বসে। বিফোর অর্থ হচ্ছে আগে এবং সম্মুখে অর্থে বিফোর ব্যবহৃত হয়, অর্থাৎ আগে এবং হচ্ছে সম্মুখে অর্থে বিফোর বসে। যেমন দেখো ডেলোয়ার উইল বি হেয়ার বিফোর 5 AM, 5টার আগে দেলোয়ার এখানে আসবে। তো এখানে দেখো আগে বোঝাচ্ছে, এই যে 5 AM 5টার আগে, এজন্য আমরা এখানে প্রিপোজিশন হিসাবে বিফোর ব্যবহার করব। এরপরে দেখো দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড বিফোর মাই ইয়ার্স, আমার চোখের সামনে দুর্ঘটনাটি ঘটেছিল, আমার চোখের সম্মুখে দুর্ঘটনাটা ঘটেছিল। তাহলে মাই আইস, আমার চোখের সম্মুখে যেহেতু এটা ঘটেছিল, এজন্য এর পূর্বে প্রিপোজিশন হিসাবে বিফোর বসবে। তো আমরা বিফোরের ব্যবহার শিখলাম যে আগে এবং সম্মুখে বোঝাতে প্রিপোজিশন হিসাবে বিফোর ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব যে ফর কোথায় কোথায় বসে, ফর কোথায় কোথায় ব্যবহৃত হয়। তো এখন দেখো যে জন্য বোঝাতে কিন্তু ফর ব্যবহৃত হয়, সাহায্য অর্থে ফর ব্যবহৃত হয়, উদ্দেশ্য বা কাজ নির্দেশে ফর ব্যবহৃত হয়, গন্তব্য বোঝাতে ফর বসে, কারণ নির্দেশে ফর বসে, সমর্থন অর্থে ফর বসে, এরপরে মূল্য অর্থে ফর বসে, বিনিময় অর্থে ফর বসে। তারপরে আরও আছে, সেটা হচ্ছে সময় নির্দেশে কিন্তু ফর ব্যবহৃত হয়, তারপরে দূরত্ব নির্দেশ করতেও ফর ব্যবহৃত হয়। তো দেখো কোন কোথায় কোথায় কি কি কারণে ফর বসে, সেটা হচ্ছে জন্য বোঝাতে ফর বসে। দেয়ার ইজ এ লেটার ফর ইউ, এই চিঠিটা তোমার জন্য, ঠিক আছে, দেয়ার ইজ এ লেটার ফর ইউ, অর্থাৎ এখানে যেহেতু এই চিঠিটা তোমার জন্য, এই জন্য ইউ এর পরিবর্তে ইউ এর সামনে প্রিপোজিশন হিসাবে এখানে ফর বসেছে, অর্থাৎ ফর ইউ। সাহায্য অর্থে দেখো হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। দেখো সাহায্য অর্থে এখানে প্রিপোজিশন হিসাবে দেখো যে ফর বসছে, অর্থাৎ ইউ এর পূর্বে এখানে প্রিপোজিশন হিসাবে, ইউ এর পূর্বে এখানে প্রিপোজিশন হিসাবে ফর বসছে। এরপরে উদ্দেশ্য বা কাজ নির্দেশে, যে হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে। তো এখানে দেখো যে হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে। তো এখানে দেখো যে কাজটি বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে প্রিপোজিশন হিসাবে এখানে ফর ব্যবহৃত হয়েছে। তারপর দেখো হি ইজ লার্নিং ইংলিশ ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য সে ইংরেজি শিখে, তাহলে হিজ ওয়ার্কের পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে ফর বসেছে, অর্থাৎ এখানে ফর হিজ ওয়ার্ক, ফরটা হচ্ছে হিজ ওয়ার্কের পূর্বে বসেছে। এবার দেখো গন্তব্য বোঝাতে প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহৃত হয়, যে দিস শিপ ইজ ফর সিঙ্গাপুর, এই জাহাজটি সিঙ্গাপুরে যাবে। তো এখানে দেখো গন্তব্য সিঙ্গাপুর, যেহেতু সিঙ্গাপুর এখানে গন্তব্য বোঝাচ্ছে, এই জন্য তার পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে ফর বসেছে, তার পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে ফর বসেছে। এরপরে দেখো যে কারণ নির্দেশে কিন্তু প্রিপোজিশন হিসাবে ফর বসে, যে ইয়াঙ্গন ইজ ফেমাস ফর ইটস ম্যানি প্যাগোডাস, ম্যানি প্যাগোডাস।
তাহলে ইয়াঙ্গুন ইজ ফেমাস ফর ইটস ম্যানি প্যাগোডাস, ইয়াঙ্গুন অনেক প্যাগোডার কারণে বিখ্যাত। তো এখানে দেখো যে বিখ্যাত কেন, সেটা হচ্ছে ইটস ম্যানি প্যাগোডাস, এর অনেকগুলো প্যাগোডার কারণে ইয়াঙ্গুন হচ্ছে বিখ্যাত। তো এখানে দেখো তাহলে তার পূর্বে প্রিপোজিশন হিসাবে কি বসবে, তার পূর্বে প্রিপোজিশন হিসাবে কিন্তু ফর বসবে, কারণ কারণ নির্দেশে প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহৃত হয়। এরপরে দেখো যে সমর্থন অর্থে, যে সমর্থন অর্থে প্রিপোজিশন হিসাবে ফর বসে, যেমন আর ইউ ফর অর এগেনস্ট দ্য প্রপোজাল, তুমি কি এই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে, দেখো সমর্থন অর্থে বোঝাচ্ছে, এই জন্য যে এই যে এগেনস্ট দ্য প্রপোজাল এটার পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে ফর বসেছে। এরপরে দেখো মূল্য বোঝাতে কিন্তু ফর বসে, যে আই বট দিস বুক ফর 20 টাকা, আমি 20 টাকা দিয়ে বইটি কিনেছিলাম, এই জন্য 20 টাকা আছে মূল্য, এজন্য এর পূর্বে প্রিপোজিশন হিসাবে ফর বসেছে। এরপরে বিনিময় বোঝাতেও কিন্তু প্রিপোজিশন হিসাবে ফর বসে, ইউ উইল গেট এ কুপন ফর এভরি 20 টাকা 2000 টাকা ইউ পে। তো এখানে দেখো যে বিনিময়, যে বিনিময় বোঝাতে এভরি 200 টাকা এর পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে দেখো ফর বসেছে। এরপরে দেখো সময় নির্দেশ এবং দূরত্ব বোঝাতে কিন্তু ফর বসে, দেখো হি হ্যাজ গন টু খুলনা ফর 3 ডেজ, তো এখানে দেখো 3 ডেজ মানে 3 দিন, এখানে সময় নির্দেশ করছে, এজন্য তার পূর্বে প্রিপোজিশন হিসাবে ফর বসেছে। এরপরে দেখো দূরত্ব নির্দেশে, যে দ্য রোড ওয়েন্ট অন 4 মাইলস অ্যান্ড মাইলস, মানে হচ্ছে দেখো এখানে মাইলস অ্যান্ড মাইলস, এর পূর্বে যেহেতু দূরত্ব বোঝাচ্ছে এজন্য এর পূর্বে প্রিপোজিশন হিসাবে এখানে ফর বসেছে। এরপরে দেখো আই ওয়াকড ফর 3 কিলোমিটার্স, তো এখানে দেখো 3 কিলোমিটার্স এটা কিন্তু একটা দূরত্ব বোঝাচ্ছে, এজন্য এর পূর্বে প্রিপোজিশন হিসাবে ফর বসেছে। তো আমরা শিখলাম যে যদি দূরত্ব নির্দেশ করে, যদি সময় নির্দেশ করে, অথবা হচ্ছে বিনিময়, মূল্য, সমর্থন অর্থে, কারণ অর্থে, গন্তব্য বোঝাতে, উদ্দেশ্য বা কাজ নির্দেশে, সাহায্য অর্থে, জন্য বোঝাতে প্রিপোজিশন হিসাবে ফর ব্যবহৃত হয়। তো এই রুলসগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো।